স্যার 2 জন আসছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপিএমএসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় তোমরা জানো, তোমাদের পাঠ পরিচিতিটা আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর আজকে ক্লাস। তোমরা 10ম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছো। আজকের অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের ত্রয়োদশ না, আজকে হচ্ছে ত্রয়োদশ অধ্যায় পড়াবো আজকে আমি। ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমরা একটা করিয়েছি, ত্রয়োদশের দ্বিতীয় না প্রথম ক্লাস। এর আগে আমরা পড়িয়েছিলাম তোমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর। এটা ত্রয়োদশ অধ্যায়ের প্রথম ক্লাস হবে। স্যার একাদশ অধ্যায় না? একাদশ অধ্যায় আরেকটু আছে, ওটা আমি পরে দেখিয়ে দিব। মোটামুটি আমাদের ইসলামিক অর্থ ব্যবস্থা পর্যন্ত পড়িয়ে ফেলেছি, আর অল্প একটু আছে, এটা পরে সময় পেলে করাবো। আমরা আজকে আর দ্বাদশটা এখনো ক্লাস রেডি হয়নি, আমরা এই জন্য ত্রয়োদশ অধ্যায়টা শুরু করছি। ত্রয়োদশ অধ্যায়ের প্রথম ক্লাস আজকে। এখানে দ্বিতীয় আছে, এটা প্রথম হবে। তোমরা কিছু ছবি মনোযোগ সহকারে দেখো। তিনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড, এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ড এক এক দেশের এক এক রকম। তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো সব দেশের অর্থনৈতিক অবস্থাকে নির্ধারণ করার জন্য প্রয়োজন। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব? এগুলো আমাদের দেশে উৎপাদন হয়। তাহলে এখন বলো তো আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমার কথা অনুযায়ী কি বুঝতে পারছো কিনা? স্যার বাংলাদেশের অর্থনীতি। না, আমরা বলছি যে অর্থনীতির যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেই বিষয়টা বিশ্বের সব দেশের অর্থনীতির জন্যই প্রয়োজন এবং ইউনিভার্সাল, চিরন্তন। এটা দিয়ে অর্থনীতি পরিমাপ করা হয়, কোন দেশের অর্থনীতি স্যার কেমন। আয়ের উৎস। না, আসলে অর্থনীতি স্যার সরকারি অর্থ ব্যবস্থার ধারণা। কোন দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে আমরা কি কি নির্দেশক বা ক্রাইটেরিয়া অনুসরণ করি, সেগুলোকে বলে অর্থনৈতিক নির্দেশক সমূহ। যেমন জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মাথাপিছু আয়। এবার বুঝেছ? যে কোনো দেশের অর্থনীতির জন্য আমাদের এই কয়েকটা বিষয় অত্যন্ত জরুরি। এবং তুমি কোনো দেশের অর্থনীতিকে বুঝতে হলে, প্রাথমিক অবস্থাটা বুঝতে হলে তোমার এই বিষয়গুলো জানতে হবে, এবং এর তথ্যগুলো পেলেই তুমি বুঝতে পারো ওই দেশের অর্থনীতি কেমন। জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন কত হলো, দেশজ উৎপাদন কত, এবং মাথাপিছু আয় কত। এখন এই বিষয়গুলোকে আমরা আজকে একটু ডিটেলস জানবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে অর্থনীতির কি বলে? নির্দেশক। অর্থনীতির নির্দেশক বলে। এই অর্থনৈতিক নির্দেশকগুলো অবশ্যই ডিটেলস জানা থাকতে হবে, নাহলে পরবর্তী অধ্যায়টা তোমরা ভালো করে বুঝতে পারবে। কোন দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন।
এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক। তাহলে প্রশ্ন যদি আসে অর্থনীতির নির্দেশক কাকে বলে, কি কি, তাহলে তোমরা এইভাবে লিখতে হবে। যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে যে বিষয়গুলোকে আমরা ব্যবহার করি, যে তথ্যগুলো দিয়ে আমরা ওইটা জানার চেষ্টা করি, সেগুলো অর্থনীতির নির্দেশক। যেমন মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদন। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় অর্থনৈতিক নির্দেশক সমূহ। এগুলো কি করে? অর্থনীতির অবস্থা নির্দেশ করে, যে কোনো দেশের অর্থনীতির আগের বছরের অবস্থা কেমন আর বর্তমান সামনের বছরের অবস্থা কেমন। বা স্যার এটা কত পেজ? এটা পেজ বলা যাবে না, এটা তোমাদের হচ্ছে দ্বাদশ দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় বিভাগ। স্যার আপনি না বললেন ত্রয়োদশ? না, ত্রয়োদশ না, এটা হবে দ্বাদশ। দ্বাদশ হবে। দ্বাদশ অধ্যায়টা দেখো। তাহলে আজকের পাঠের বিষয়টা তোমরা কি, এটা দিয়ে আমরা কি জানতে পারি? কোন দেশের বছর এক বছরের সাথে আরেক বছরের তুলনা করতে পারি, যে এই বছরের অর্থনৈতিক অবস্থা কেমন, সামনে আগের বছরে কেমন ছিল, এই রানিং বছর কেমন হচ্ছে, বা 5 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে। এগুলোকে তুলনা করার জন্য অর্থনীতি নির্দেশকগুলো ব্যবহার করা হয়। সেই অনুযায়ী দেশ পিছিয়ে যাচ্ছে অর্থনীতিতে, নাকি একই অবস্থা আছে, নাকি উন্নতি হচ্ছে, সেটা বোঝা যায়। এগুলোর সাথে কৃষি, শিল্প, সেবা, অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কি, বিদেশ থেকে কর্মজীবী মানুষ যে অর্থ দেশে প্রেরণ করছে তা জাতীয় অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, এই সব কিছু বিবেচনায় নিয়ে দেশের অর্থনীতির অবস্থা ও গতিপ্রবাহ জানা সম্ভব হয়। এই অধ্যায়ে আমরা মূলত প্রথম আজকের ক্লাসগুলোতে এগুলো জানবো। তো এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, কি শিখতে পারবো? মোট জাতীয় উৎপাদন কি বলতে পারবে, মোট দেশজ উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাথাপিছু আয়ের ধারণা বিশ্লেষণ করতে পারবে। খুব ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো মনে রাখাটা কঠিন যদি চর্চা না থাকে, যদি ভালো করে না বুঝো। আমরা একটু কয়জন উপস্থিত আছে সেটা একটু দেখে আসি। মাত্র 25 জন, খুবই দুঃখজনক। 25 জন আছো, তোমাদের এক ক্লাসই আছো এর চেয়ে বেশি, 2 ক্লাস মিলে 25 জন তোমরা আছো। আমি নাম বলছি, নাফি ওয়েটিং এ আছে, অ্যাডমিট করে দিলাম। নাফি, সারা, আদিবা, সরি আবিবা, আদনান, আফরোজা, তারপর হচ্ছে আনিকা, বৈশাখী, ইয়ালিদ, ফাহাদ, ইরফান, জেবিন, কারিমা আলী, মাহজুজা। লাবিবা মাত্র ঢুকছে। মোট আছো 27 জন। তারপর আছে মুহিত, নির্ণয়, নুমান, রোশনি, সাজিদ, সারা, সৌরভ, শাইখ মন। আবার শাইখ মন লিখেছে। শাইখ মনের ব্যাপারে আমি আজকে কমপ্লেন দিব ওর মার কাছে, ওর বাবার কাছে। ওকে আমি বলা সত্ত্বেও আবার এই নামেই ঢুকেছে। তুমি নামটা আজকে থেকে যদি উল্টাপাল্টা লেখো, তোমাকে আর ক্লাসে আমি ঢুকতে দিব না। তুমি এখনই নামটা ঠিক করো, শাইখ। তারপর আছে শিমু, সানিয়া, শ্রেয়া, সানি, তামিম, অর্চি, মাহাতির। তোমরা কজন আছো? কারো নাম বাদ পড়লে আমাকে বলবে। ওকে, তাহলে এই মোট জাতীয় উৎপাদন প্রথম যেই নির্দেশকটা অর্থনীতিকে বোঝার জন্য, এই জাতীয় উৎপাদন বুঝতে হলে 3টা দিক বিবেচনা করে পরিমাপ করতে হয়।
একটা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। জাতীয় উৎপাদনকে বুঝতে হলে প্রথমে এই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকে আমাদের কাউন্টে নিতে হবে। যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানা রকম দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়, তাহলেই এই সম্পর্কে জানা যায়। এটা একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝাবো। এক্ষেত্রে চূড়ান্ত দ্রব্যটাই ধরতে হয়। আমি যদি কোনো পণ্যের কাঁচামাল, তারপরে প্রাথমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য আলাদা আলাদাভাবে হিসাব করি, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে হিসাব গরমিল হয়ে যাবে। এই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা করতে হলে কি চূড়ান্ত দ্রব্যকেই বিবেচনা করতে হয়। এটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমি বাকি দুইটা দেখাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে উৎপাদনের উপকরণের অর্জিত আয়। এটা কি? এটা আমি উদাহরণ দিয়ে বোঝাবো, তারপর আমি একটু বলছি। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে মানে তিন ভাবে জাতীয় উৎপাদন পরিমাপ করা হয়। প্রথমটা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা চূড়ান্ত পণ্যটা ধরতে হয়। আরেকটা হচ্ছে উৎপাদনের উপকরণের অর্জিত আয়। এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হয়। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো, তখন তোমরা বুঝতে পারবে। সমাজের মোট ব্যয়। সমাজের মোট ব্যয়ের ভিত্তিতেও মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কিভাবে? মানুষের আয় না থাকলে তো আর ব্যয় হয় না, ব্যয়টাই আয়। তোমার কাছে 10 টাকা না থাকলে তুমি 10 টাকা খরচ করতে পারবে না। তাহলে তুমি যখন 10 টাকা খরচ করলে আমি জানতে পারলাম তার মানে কি তোমার আয় হচ্ছে 10 টাকা। সো এভাবে সকলের ব্যয় যদি সমষ্টি জানা যায়, তাহলে বোঝা যাবে আমাদের জাতীয় আয় কত। এই তিনটা পদ্ধতিতে জাতীয় উৎপাদনকে পরিমাপ করা যায়। এখন একটু উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটি হিসেব করতে হয়। আগেই বলেছি আমি, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য কি? যেটা আমরা ভোগ করি, যেটা কাস্টমার ক্রয় করে, ক্রেতা ক্রয় করে বা বিক্রেতা বিক্রি করে সরাসরি, সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা চূড়ান্ত পণ্য। সেটা হিসাব করতে হয়, না হলে হিসাবে গরমিল হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি তুলা, তারপর দেখতে পাচ্ছি সুতা, তারপর দেখতে পাচ্ছি কাপড় মানে একটি শার্ট। এই তুলা থেকে কি হয়? তুলা থেকে হয় সুতা, সুতা থেকে হয় কাপড় বা শার্ট। তাহলে আমরা কোন দ্রব্যটাকে আমরা ধরবো? শার্ট, যেটা চূড়ান্ত দ্রব্য হিসেবে আমরা ভোগ করছি, সেটাকে আমরা ধরবো। এভাবেই প্রত্যেকটা দ্রব্যের চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটিকেই হিসেব করে জাতীয় উৎপাদন বের করা হয়। এখন যদি কেউ শার্টের হিসাব ধরলো যে 1,00,000 পিস শার্ট এবছর উৎপাদন হয়েছে, আবার সুতার হিসাব ধরলো, আবার তুলার হিসাব ধরলো, তাহলে কি হবে? বেশি হয়ে যাবে। তো আমরা ধরবো শুধু চূড়ান্ত দ্রব্যটা, যে যে কারণে অ্যাকুরেট হিসাবটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো মোট জাতীয় উৎপাদন পরিমাপের তিনটা বিষয় কিভাবে করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে এই চূড়ান্ত দ্রব্যের বিষয়টা। তারপর উৎপাদনের উপকরণের অর্জিত আয়, এটাও আমি একটা উদাহরণ দ্বারা বুঝাবো তোমাদের। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। আমরা জানি উৎপাদনের উপকরণ 4টি। উৎপাদনের উপকরণগুলোর মধ্যে আছে, এটা উৎপাদনের উপকরণগুলোর মধ্যে আছে উৎপাদনের 4টি উপাদান বা উপকরণ, একই কথা। আছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপাদানের মিলিয়ে হচ্ছে উৎপাদন। ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে, এটা কি আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের? জি স্যার। হ্যাঁ, এটা আলোচনা জি করেছিলাম স্যার। আমরা যে উৎপাদনের উপকরণগুলো। তো এটা নতুন করে আলোচনা করার কিছু নাই।
এই উৎপাদনের 4টা উপকরণ, এখান থেকেও আমরা জাতীয় আয় বের করতে পারি। কিভাবে? আমরা ভূমির বিনিময়ে কি পেয়ে থাকি, বা ভূমির মালিক যে সে কি পায়, এটা আলোচনা করেছিলাম। বলো তো, মনে আছে কিনা তোমাদের? ভূমির মালিক কি পায়? স্যার খাজনা পায়। খাজনা পায়, ভেরি গুড। আর এই শ্রম যে দেয় সে কি পায়? মজুরি। মজুরি পায়। মূলধন যার, সে পায় সুদ। আর সংগঠন, যে মূল ব্যক্তি যে সংগঠিত করে এই 3টা বিষয়কে, তাকেই বলা হয় সংগঠক। সেই সংগঠন কি পায়? সে পায় মুনাফা বা লাভ। তাহলে আমরা যদি এই যে খাজনা, মজুরি, সুদ আর এই মুনাফাকে যোগ করি, তাহলে জাতীয় আয় বের হয়ে যাবে। যে হ্যাঁ, ভূমির জন্য খাজনা কত টাকা হলো, শ্রমের পারিশ্রমিক কত দেয়া হলো, মূলধনের সুদ কত আসলো, এবং সংগঠনে যে সংগঠক সে কত মুনাফা করলো, এগুলোকে যদি একত্র করি, তাহলে জাতীয় উৎপাদন পরিমাপ করা সম্ভব। তাহলে এই 2টা ওয়ে আমরা উদাহরণ সহ জেনে গেলাম। আর একটা সমাজের মোট ব্যয়, সেটা তো তোমরা বুঝেছো, তা দিয়েও করা যায়। সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে মোট জাতীয় উৎপাদন শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে। দেশে বিদেশে যেখানে থাকুক, নাগরিকই গুরুত্বপূর্ণ। বোঝা গেল যে নাগরিকরা কি উৎপাদন করছে, সেটাই মোট জাতীয় উৎপাদন, সে দেশে বসে করুক অথবা বিদেশে বসে করুক। তাহলে মোট জাতীয় উৎপাদন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটাকে আমরা জিএনপি বলতে পারি, বা ইংরেজিতে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে মোট জাতীয় উৎপাদন কাকে বলে, এটা তোমরা শিখে রাখবে। এই প্রশ্নটা আসে অনেক সময়, মোট জাতীয় উৎপাদন কাকে বলে। আমরা বইয়ের মধ্যে আছে, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে এটা হয়, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। বস্তুগত দ্রব্য যা আমরা দেখতে পাই, অবস্তুগত দ্রব্য যা আমরা দেখতে পাই না। যেমন, কে বলতে পারবে? অবস্তুগত দ্রব্যের একটা উদাহরণ দাও। ইরফান, শুনতে পাচ্ছ আমাকে? ইরফান কি আছে? জি স্যার, আছি। অবস্তুগত দ্রব্যের একটা উদাহরণ দাও, যার বিনিময় মূল্য আমরা দেই, ভোগও করি, ওটার উপকারও পাই, কিন্তু সেটা আমরা দেখতে পাই না, ধরতে পারি না। বলতে পারবে? যেটা তোমরা এখন নিচ্ছ, এই মুহূর্তে তোমরা সেটা ভোগ করছো। স্যার শিক্ষা। শিক্ষা, শিক্ষকের লেকচার বা শিক্ষকের সেবা, এটাও কিন্তু একটা দ্রব্য, এর বিনিময়ে তোমরা দিচ্ছ মাসে মাসে, ঠিক না? এটাকে বলবো কি? অবস্তুগত দ্রব্য। ডাক্তারের চিকিৎসা, নার্সের সেবা, এগুলোর জন্য আমরা পে করি, কিন্তু এগুলাকে যদি বলে তোমার কই, তোমার সেবাটা কই, দেখাও তো আমারে, দেখাতে পারবে? পারবে না। না এগুলো, স্যার। এগুলোকে বলে অবস্তুগত দ্রব্য। আর বস্তুগত দ্রব্য যেগুলো আমরা দেখতে পাই। তো এই ছোট ছোট শব্দগুলো না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তারপর আমরা আসবো জিডিপি। জিডিপির মিনিং হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই আরো কিছু বিষয়, আলোচনার বিষয় আছে এই জাতীয় উৎপাদন নিয়ে, সেগুলো একটু আলোচনা না করলে হয়তো তোমরা বুঝতে পারবে না। যেমন সমাজের ব্যয় দিয়ে আমরা জাতীয় আয় বের করতে পারি, জিএনপি। ব্যয় আবার 2 ভাবে হয়। একটা হচ্ছে তুমি কিছু ক্রয় করলে ভোগ করার জন্য, আরেকটা হচ্ছে তুমি কোথাও বিনিয়োগ করলে। এই 2 ভাবে ব্যয় হয়। ব্যয়কারী প্রধানত 3 শ্রেণীতে বিন্যাস করা যায়: সরকারি, বেসরকারি এবং প্রতিষ্ঠান এবং জনগণ। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ এরাই এই ব্যয়টা করে। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই দেশের মোট জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন আর হচ্ছে জাতীয় আয় একই হতে পারে,
কাছাকাছি। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে যে দুইটার আমরা যদি সংজ্ঞা দেখি মোটামুটি কাছাকাছি। তাই মোট জাতীয় উৎপাদনে আবার একটু পার্থক্য আছে, কিছু অংশ পৃথক আছে। উৎপাদনের উপাদানসমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয় না, কারণ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। তোমরা তোমাদের এই অধ্যায়ের আহ, এই অধ্যায়ে পেজ নাম্বার কত? অধ্যায়টার প্রথম শুরু হয়েছে পেজ নাম্বার কত রোশনি? স্যার 156। স্যার 156। 156। তাহলে 58 পৃষ্ঠায় দেখো তোমাদের একটা প্যারা আছে, 58 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাটা। এই প্যারাটার মধ্যে কিছু কথা আছে, এই কথাগুলো তোমরা একটু পড়বে বাসায় মনোযোগ দিয়ে, এখানে কিছু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এটা আমি পরে আলোচনা করব। মানে এর মূল বিষয়টা যেটা বুঝতে চাইবে তোমরা সেটা হচ্ছে সমাজের মোট আয় বা মোট ব্যয়ের সমতা নাও হতে পারে। ওই যে আমি বললাম যে জাতীয় আয় বের করতে হলে মোট ব্যয় দেখলেই হয়ে যায়, কিন্তু মোট আয় বা মোট ব্যয়ের সমতা নাও হতে পারে। তোমার কাছে 10 টাকা তুমি খরচ করছো, তার মানে তুমি 10 টাকা আয় করেছো, এটা একটা সাধারণ হিসাব, কিন্তু সেটা তো নাও হতে পারে। তুমি হয়তো এটা তোমাকে কেউ গিফট করেছে, সেটা তো আয় হিসাবে ধরা যাবে না। সো এইভাবে কিছু টার্ম আবার নিচের লাইনগুলো পড়লে তুমি সেটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা জিডিপি তে যাই। জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন বলতে শুধু দেশের সীমানার ভেতরের মোট উৎপাদনকে বোঝায়। এক্ষেত্রে তোমরা যেই শব্দটা মনে রাখবে, সীমানা, ভৌগোলিক সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ। জিডিপি গ্রস ডোমেস্টিক, এই ডোমেস্টিক শব্দটাই গুরুত্বপূর্ণ। তার মানে তোমার সীমানার ভেতরে যা উৎপাদন হচ্ছে, নট ফ্যাক্টর কে উৎপাদন করছে, কে উৎপাদন করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কে কি উৎপাদন করছে, কতটুকু তো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের সীমানার মধ্যে কি উৎপাদিত হচ্ছে, কি পরিমাণ উৎপাদিত হচ্ছে, সেটাই হচ্ছে জিডিপি। সংক্ষেপে তোমরা এই ডোমেস্টিক শব্দটা জানলেই মনে করো, ডোমেস্টিক মানে আমার সীমানার ভিতরে যা উৎপাদিত হয়। সেক্ষেত্রে বিদেশি নাগরিকও হতে পারে আর দেশি নাগরিকও হতে পারে। এটা হচ্ছে জিডিপি। তাহলে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রগুলো আবার একটু দেখতে হবে। মোট জাতীয় উৎপাদন জিএনপি দ্বারা আমরা প্রকাশ করি। এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন জিডিপি। আমরা যদি জাতীয় উৎপাদন বের করতে চাই তাহলে এক্স মাইনাস এম। এক্স হচ্ছে বিদেশি অবস্থানত দেশি জনগণের আয়, মানে আমাদের প্রবাসীরা যে আয় করে সেটার সাথে কি মাইনাস করতে হবে, এম, দেশে অবস্থানত বিদেশিদের আয়। আমাদের দেশে যে বিদেশিরা আছে তাদের আয়, আর আমাদের দেশের মানুষ যে বিদেশে আছে সেই আয়টা মাইনাস করতে হবে। তাহলে আমরা মোট জাতীয় উৎপাদনের প্রকৃত চিত্র দেখতে পারবো। মোট দেশজ উৎপাদনের সাথে ওটা যদি যোগ করি তাহলে আমাদের আয়, রিয়েল আয়টা বের হয়ে আসবে। দেশের মানুষ বিদেশের মানুষের আয়টা মাইনাস হয়ে সেটা হয়ে যাবে। এটা হচ্ছে সূত্র, যে মোট দেশজ উৎপাদন প্লাস এক্স মাইনাস এম। এক্স হচ্ছে বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়, আর এম হচ্ছে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। তো দুইটা ছোট ছোট কনসেপ্ট, কিন্তু এগুলো বোঝার জন্য একটু সময় লাগছে। তোমরা এটা আবার বাসায় একটু প্র্যাকটিস করবা এবং রিডিং পড়বা, এবং এটা নিয়ে আমি একটা ম্যাথ দিয়ে দিব। এই ম্যাথটা করলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে বের করতে হয়। আর না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে নোট করে রাখবা, জিজ্ঞাসা করবা। জিডিপি তে আবার প্রবাসীদের আয় যুক্ত হবে না। আমি আগেই বলেছি জিডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট। ওখানে বিদেশি আমাদের সীমানার মধ্যে যা আয় হয় সেটা যোগ হবে। তাহলে আমরা মোট দেশজ উৎপাদন বলতে কি বুঝো, এটা কে এক লাইনে বলতে পারবে? দেশজ উৎপাদন খুব সহজ বিষয়টা, আমি একটু জিজ্ঞাসা করতে পারি। স্যার সীমানার মধ্যে যা কিছু উৎপাদিত হয় বা যে পরিমাণ উৎপাদন হয় ওইটাই। হ্যাঁ, সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং যে পরিমাণ দ্রব্যের দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার মোট অর্থের পরিমাণ কি বলে? মোট দেশজ উৎপাদন। হ্যাঁ, আবিবাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, ওই বুঝে ফেলেছে হয়তো। ধন্যবাদ আবিবা।
তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে এগুলো পারবে। এই 3টা টার্ম সবসময় মনে রাখতে হবে। আমাদের পরের টার্মের সাথে এগুলো কিন্তু রিলেটেড আসবে। আর মাথাপিছু আয় সর্বশেষ কনসেপ্ট, মাথাপিছু আয়টা আমরা একটু দেখি। এটা খুব সহজ যে আমরা নাগরিকরা কত আয় করি। যেমন তোমার ফ্যামিলির মাথাপিছু আয় বের করা আর একটা দেশের মাথাপিছু আয় বের করা একই কথা। যেমন তোমার বাবা চাকরি করেন আর কেউ চাকরি করে না, তোমাদের দেখা গেল যে মাসে 30,000 টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম, তোমাদের সদস্য হচ্ছে 5 জন, তাহলে মাথাপিছু আয় 10,000। ঠিক তেমনি বাংলাদেশের যত মানুষ আয় করে সেগুলো দিয়ে মানুষের সব জনগণকে দিয়ে ভাগ করা হয়, যার ফলে মাথাপিছু আয়টা বের হয়, মানে দেশের জনগণ মাথাপিছু কত টাকা করে পড়লো। এটা হচ্ছে মাথাপিছু আয়। মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়ের সূত্রটা হচ্ছে মোট জাতীয় আয় ডিভাইডেড মোট জনসংখ্যা। সংকেত দিয়ে বুঝাইলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড পি। ওয়াই পাই হচ্ছে মাথাপিছু আয়, ছোট ওয়াই হচ্ছে মোট জাতীয় আয়, পি মানে হচ্ছে মোট জনসংখ্যা। সংকেতের সাহায্যে এটা প্রকাশ করবে আর এইভাবে তোমরা দেখিয়ে দিবে। তাহলে একটা অঙ্ক তোমরা এখন বের করো তো, 2011 সালের মধ্য সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যা 14 কোটি আর মোট জাতীয় আয় ছিল 7,000 কোটি মার্কিন ডলার। তাহলে মাথাপিছু আয় কত ছিল? এটা এখন আমাকে বলো, তাহলে আমি এটা তোমার বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। যদিও এটা বইয়ের মধ্য থেকে দিয়েছি, যাদের কাছে বই আছে তারা বলার দরকার নেই, যাদের কাছে বই নাই সামনে তারা বলতে পারলে বলো। 7,000 কোটি মার্কিন ডলার। 500 মার্কিন ডলার। তোমার কাছে কি বই ছিল? না স্যার। ওকে, ধন্যবাদ। আমরা দেখি কিভাবে 500 মার্কিন ডলার হলো। 7,000 কোটি মার্কিন ডলারকে আমরা 14 কোটি দিয়ে ভাগ করেছি, 500 মার্কিন ডলার বের হয়ে গেছে। এই মাথাপিছু আয় বের করা খুব সহজ। এভাবেই আমরা একটা দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে পারি। তাহলে মাথাপিছু আয় কিভাবে জীবনযাত্রার মান নির্ধারণ করে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বাড়িতে বোঝার জন্য দিলাম। এটাকে একটু ক্লু দিব আমি, এটা কিভাবে তোমরা শিখবে। মাথাপিছু আয় কিভাবে জীবনযাত্রার মান নির্ধারণ করে, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় আছে। কারণ মাথাপিছু আয় দিয়ে একটা দেশের জীবনযাত্রার মান নির্ণয় করা সম্ভব না, এটা একটা ধারণা নেওয়া সম্ভব। যেমন দেখা গেল যে ওই দেশের মাথাপিছু আয় বেশি কিন্তু দ্রব্যমূল্যের দাম অধিক, বেতন বেশি তার চেয়ে বেশি দ্রব্যমূল্যের দাম, তাহলে কিন্তু সেখানে মাথাপিছু আয়কে সঠিকভাবে প্রকাশ করা বা অর্থনৈতিক অবস্থাকে সঠিকভাবে বোঝা সম্ভব নয়। এর পাশাপাশি মাথাপিছু আয়ের পাশাপাশি কিছু ক্রাইটেরিয়া বা নির্দেশক আছে, সেগুলো আমাদের দেখতে হবে। ওইগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবো মানুষের জীবনযাত্রার মান ঠিক আছে। কোন কোন বিষয়গুলো, যেমন যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যমূল্যের দামও দ্বিগুণ হয়ে গেল, তাহলে কিন্তু প্রকৃত উন্নতি তার হলো না। যেমন মনে করো তুমি বাসা থেকে 50 টাকা করে আনতে, এখন তুমি যা খাচ্ছ সেটার দাম বেড়ে গেল, তুমি কি করলা বাসা থেকে 100 টাকা করে আনো, কিন্তু তুমি 50 টাকা দিয়ে যা পেতে আগামী মাস থেকে 100 টাকা দিয়ে তাই পাও, তাহলে তোমার কিন্তু ওই মান উন্নতি হলো না। 100 টাকার কারণে তুমি বেশি খেতে পাচ্ছ না, তুমি আগে যা খেতে তাই খেতে পারছো। তাহলে তোমার যদি বলে যে আমি প্রতিদিন 100 টাকা খরচ করি, আগে 50 টাকা করতাম, মানুষ শুনলে কি হবে, হ্যাঁ তোর তোমার ইনকাম বেড়েছে। আসলে কিন্তু প্রকৃত ইনকাম বাড়েনি, কি হয়েছে, দ্রব্যমূল্যের দাম পাশাপাশি বেড়ে গেছে। যদি দ্রব্যমূল্যের দাম না বাড়তো তাহলে তোমার ইনকাম বাড়তে বলা যেত। তো এই প্রশ্নটা এভাবে তোমরা বিশ্লেষণ করবে যে ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে, অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয় বৃদ্ধি পায়নি। এইভাবে তোমরা বিশ্লেষণ করবে। এটা তোমাদের 59 পৃষ্ঠায় আছে, তোমরা দেখবা মাথাপিছু আয়ের সূত্রগুলোর নিচে, এখান থেকে তোমরা এই প্রশ্নটার উত্তর বের করে সুন্দরভাবে লিখবে। এটা তোমাদের শেখার জন্য দিলাম, বাড়ির কাজ দিব একটু পরে। এখন কিছু মূল্যায়ন করি। জিএনপির পূর্ণরূপ কি? আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। আদনান, রোল 6, সায়েন্স বি। জিএনপির পূর্ণরূপ কি?
আদনান, রোল 6 সায়েন্স বি। যে আমার সাথে কনভারসেশন করবে না তাকে আমি অ্যাবসেন্ট হিসেবে ধরে নিব। আফরোজা, আফরোজা আমাকে শুনতে পাচ্ছ? স্যার আফরোজা, অনেকে লাইনে থেকে চলে যায়, আমি কিন্তু তাহলে তাদের জন্য ভিডিও কলে ক্লাস বাধ্যতামূলক করে দিব। আফরোজাকে অ্যাবসেন্ট ধরে নিলাম। আনিকা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। বলো জিএনপির পূর্ণরূপ কি? স্যার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ভেরি গুড। তারপর আমি এরপর আসবো জিডিপি, খুব সহজ। অহন, অহন সায়েন্স বি। অহন আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না। বৈশাখী, রোল 25। জি স্যার। বলো জিডিপির পূর্ণরূপ কি? স্যার জিডিপি, হুম, স্যার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ভেরি গুড। এবার বলো জিএনপি নির্ণয়ের সূত্র। জেবিন, জেবিন বলো জিএনপি নির্ণয়ের সূত্র কি? জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে মোট দেশজ উৎপাদন প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স হচ্ছে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকের আয়, আর এম হচ্ছে দেশে অবস্থিত বিদেশি নাগরিকের আয়। ভেরি গুড। এভাবে মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা উত্তরগুলো সহজে পারবে। উৎপাদনের উপকরণ কয়টি? খুব সহজ প্রশ্ন, এটা বলবে মুনায়েম, 57 রোল সায়েন্স বি। মুনায়েম আমাকে শুনতে পাচ্ছ? এরা অনলাইনে থেকে চলে যাচ্ছে, এগুলোকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। মাহাতির, মাহাতির আমাকে শুনতে পাচ্ছ? রোল 1 সায়েন্স বি। মাহাতির, শাইখ মন, শাইখ মন আমাকে শুনতে পাচ্ছ? শাইখ মন, জি স্যার। কয় মন তুমি? স্যার আমার ডাকনামই ওইটা। না, আমি বলেছি শুধু শাইখ লেখো। তোমার মন যে আছে এটা তো বাসায় থাকবে, মন বাইরে আনার দরকার নাই। তুমি স্কুলের যেই নাম, স্কুলে কি মন আছে? না স্যার, ওইটা তো স্যার আমার ফুল নামে স্যার। আসলে আমার অরিজিনালি আমার ডাকনাম স্যার সাইকমন। না থাকুক, তোমার ডাকনাম। স্কুলে যেই নাম আছে তুমি সেই নাম ব্যবহার করবে আগামীতে, না হলে আমি তোমাকে আমার ক্লাসে আর ঢুকতে দিব না বাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। তুমি বলো উৎপাদনের উপকরণ কয়টি? স্যার উৎপাদনের উপকরণ স্যার ভুলে গেছি। ক্লাসেই করো নাই মনোযোগ দিয়ে, সবচেয়ে সহজ। এখান থেকে যাকে জিজ্ঞেস করবো সেই পারবে এটা। স্যার আমি বলি। দেখো সবাই বলতে চাচ্ছে, সবাই বলতে চাচ্ছে। বলো একজন। স্যার চারটি। স্যার চারটি। চারটি। দেখছো স্যার চারটি। তুমি ক্লাস মনোযোগ দিও নাই, তোমার সেই কবুতর কয়টা ঢুকছে খাঁচার মধ্যে, কয়টা বের হইছে, ওগুলা গুনতাছো মনে হচ্ছে। আমি তোমার আব্বুর কাছে আম্মুর কাছে আজকে বিচার দিব। কোনটিতে প্রবাসীদের আয় যুক্ত হয় না? রোশনি বলো কোনটিতে প্রবাসীদের আয় যুক্ত হবে না? জিএনপি, জিডিপি বা মাথাপিছু আয়, কোনটার মধ্যে? পাচ্ছেন। সরি, কোনটিতে প্রবাসীদের আয় যুক্ত হবে না? বিদেশিদের না। আয়, সরি শোনা যাচ্ছে না। হ্যালো রোশনি, রোশনি হয়তো যান্ত্রিক ত্রুটির জন্য কথা শুনতে পাচ্ছি না আমি। তাহসিন আছো? তাহসিন, তাহসিন কি ক্লাসে আছে? নাই। ওকে। অর্চি, অর্চি আমাকে শুনতে পাচ্ছ? বলো। জিডিপিতে, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে শুধু
সীমানার মধ্যে যারা আছে তাদেরটাই অন্তর্ভুক্ত হয়। তাহলে বাড়ির কাজটা তোমরা লিখে নাও, এটা খুব সহজ, এটা দিয়ে তোমরা নির্ণয় করে, এটা আমার মনে হয় 2 মিনিট কি 3 মিনিট লাগবে পারলে। 2013 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা 15 কোটি এবং এদেশে এই সময়ে মোট জাতীয় উৎপাদন ছিল 8,000 কোটি মার্কিন ডলার। তাহলে দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করবে তোমরা। এটা ইয়া করে তোমরা পিএইচজি তে আপলোড করবে, যেখানে আমি বাড়ির কাজটা ছবি তুলে দিয়ে দিব। তোমরা কমেন্ট বক্সে সেখানে তোমরা লিখে দিবে। তো আর কোনো প্রশ্ন আছে কারো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।